হ্যালো বন্ধুরা, আমি মনির। সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের গুরুত্বপূর্ণ সাহিত্য আলোচনা, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে বাস্তবিকভাবে সাহায্য করবে। আগের পর্বে আমরা জেনেছিলাম উপন্যাস কি এবং বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি। আজ আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের সংক্ষিপ্ত পরিচিতি এবং তার অসাধারণ উপন্যাস 1971-এর সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু মনে রেখো, এটি এখনও মূল উপন্যাস নয়, বরং উপন্যাসে প্রবেশের আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। কারণ লেখক এবং উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে মূল উপন্যাসটি তোমাদের কাছে আরও জীবন্ত ও আরও অর্থবহ হয়ে উঠবে। তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। আসুন জেনে নেই 1971 উপন্যাসের ঔপন্যাসিক পরিচিতি। 1971 উপন্যাসটি লিখেছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার ও টিভি নাট্যকার। 1948 সালের 13ই নভেম্বর তিনি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। পিতার কর্মসূত্রে দেশের নানা শহরে তার শৈশব কৈশোর অতিবাহিত হয়। এ কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনাও হয় বিভিন্ন স্কুলে। পরে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি অনার্স ও এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। 1973 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা শুরু করেন। 1996 সালে অধ্যাপনা থেকে অবসর নিয়ে তিনি সার্বক্ষণিক শিল্পচর্চা ও নাটক সিনেমা নির্মাণে মনোনিবেশ করেন। বাংলাদেশের গ্রামীণ ও নাগরিক জীবনের সাথে হুমায়ূন আহমেদের অন্তরঙ্গ পরিচয় ছিল। বিশেষত 20 শতকের 70 ও 80-র দশকের নাগরিক মধ্যবিত্ত জীবনের চিত্র অঙ্কনে তিনি যে নৈপুণ্য দেখিয়েছেন তার তুলনা বিরল। প্রধানত গল্প, উপন্যাস ও নাটক সিনেমায় জীবনের স্বরূপ উন্মোচনের কাজটি তিনি করেছেন। এছাড়া বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশু কিশোরের সাহিত্য, ভ্রমণ কাহিনী ও আত্মজৈবনিক রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সাবলীল গদ্যভঙ্গি, বহুমাত্রিক হাস্যরস এবং বিষয়গত বৈচিত্র্য তার রচনার বৈশিষ্ট্য। কথাসাহিত্যিক ও নাট্য নির্মাতা হিসেবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা কিংবদন্তি হয়ে আছে। বাজারের চাহিদা মেটাতে জনপ্রিয় ধাঁচের বহু গদ্য লিখেছেন তিনি। তবে তার কালোত্তীর্ণ রচনার পরিমাণও অনেক। তিনি একজন নিপুণ গল্পকার। একরৈখিকতা এবং সাংকেতিকতা রক্ষা করে জীবনের বিশেষ দিক উন্মোচিত হয়েছে তার অনেকগুলো চমৎকার ছোট গল্পে। বড় উপন্যাস বেশ কয়েকটি লিখলেও তার সাফল্য ও সিদ্ধি এসেছে মূলত ছোট আকারের উপন্যাস বা নভেলায়। এ ধরনের রচনার মধ্যে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, ফেরা, এই বসন্তে, প্রিয়তমেশু, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, গৌরীপুর জংশন, চাঁদের আলোয় কয়েকজন যুবক, 1971, অনিল বাগচির একদিন, আগুনের পরশমণি, আমার আছে জল, কৃষ্ণপক্ষ, জনম জনম, দ্বৈরথ, নবনী, নি, শূন্য ইত্যাদি উল্লেখযোগ্য। কবি জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, লীলাবতী, পাতসা নামদার প্রভৃতির তুলনামূলক বৃহৎ পটভূমিতে রচিত উপন্যাস। এছাড়া তিনি জনপ্রিয় চরিত্র হিমু, মিসির আলী ও শুভ্রকে কেন্দ্র করে অনেকগুলো কাহিনী রচনা করেছেন। লিখেছেন বেশ কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনী তথা সায়েন্স ফিকশন। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সংস্কৃতি জগতে হুমায়ূন আহমেদ ছিলেন এক বর্ণাঢ্য চরিত্র। 21-এর বইমেলা তাকে ঘিরে উৎসবের বাড়তি আমেজ পেত। তার নাটক ও সিনেমা প্রায়ই আলোড়ন তুলত বৃহত্তর ভোক্তা সমাজে। দেশে বিদেশে তিনি বিপুলভাবে নন্দিত ও পুরস্কৃত হয়েছেন। অসাধারণ সৃষ্টিশীলতার সাথে দেশ ও মানুষের প্রতি নিঃশর্ত অঙ্গীকার
এবং এক উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার সাফল্যের ভিত্তি। 2012 সালের 19 জুলাই গুনিয়ে লেখক মৃত্যুবরণ করেন। উপন্যাসের আলোচনা। 1971 উপন্যাস সম্পর্কে বাজারে এক গল্প প্রচলিত আছে। হুমায়ুন আহমেদ নিজেই এই গল্প প্রচার করেছেন। প্রফেসর আব্দুর রাজ্জাককে তিনি দিয়েছিলেন বইটির এক কপি। প্রফেসর রাজ্জাক নাকি বিস্মিত হয়ে বলেছিলেন যে বইয়ের নাম 1971, তার পৃষ্ঠা সংখ্যা মাত্র 70। সপ্তাহখানেক পরে বাসায় ডেকে নিয়ে হুমায়ুনকে নাকি তিনি এক প্রস্থ উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন নিজের মতো লিখবেন, কারো কথা শুনবেন না। আহমদ সফা অধ্যাপক রাজ্জাককে নিয়ে যদ্যপি আমার গুরু নামে যে বিখ্যাত বই লিখেছেন, তাতে শিল্পকলা ও সাহিত্য সম্পর্কে রাজ্জাকের দৃষ্টিভঙ্গির কতক পরিচয় পাওয়া যায়। জয়নুলের গরুর গাড়ি তিনি নাকি ভীষণ পছন্দ করতেন। বলেছেন, এই ছবিতে আকার আর দূরত্বের যে সমানুপাত ও সামঞ্জস্য রক্ষিত হয়েছে তা রীতিমতো উল্লেখযোগ্য ব্যাপার। এই তথ্য থেকে প্রফেসর রাজ্জাকের শিল্পদৃষ্টি সম্পর্কে যে ধারণা হয় তাতে নিশ্চিত করে বলা যায় তার 1971 পছন্দ হওয়ারই কথা। বস্তুত বাস্তববাদী ভঙ্গিতে স্থান ও কালের নিপুণ সমবায় চরিত্র ও ঘটনাকে কবজায় রেখে হুমায়ুন এই উপন্যাসের কাহিনীকে যেভাবে প্রায় অভাবনীয় পরিণতিতে নিয়ে গেছেন তা মহৎ সাহিত্যেরই লক্ষণ। তুলনামূলক ছোট পরিসরে কম কথায় ইশারার গভীরতা সৃজনের হুমায়ুনের নৈপুণ্য বহুবার প্রমাণিত হয়েছে। 1971 সে ধরনের রচনার এক সফল উদাহরণ। ফলে উপন্যাসটি যে রাজ্জাক পছন্দ করতে পারেন তা অনুমান করা কঠিন নয়। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন এ রচনা প্রসঙ্গে তিনি অন্যের উপদেশ গ্রহণ না করার উপদেশ কেন দিলেন? মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার সামগ্রিক প্রেক্ষাপটে রাজ্জাকের উপদেশের গুরুত্ব বুঝতে হবে। একদিকে পার্টি রাজনীতির বিষ, অন্যদিকে সুবিধাবাদী মধ্যবিত্তের কপটতা। এই দুয়ের বিশৃঙ্খল সমাবেশে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চর্চার ধারা বেশ কতকটা এলোমেলো। এই ধরনের পরিস্থিতি শিল্পসম্মত মনোযোগের অনুকূল নয়। এমতাবস্থায় ব্যক্তিত্ববান দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তিত্ব সম্পন্ন উপন্যাসের পরিণতি পেতে পারে। অধ্যাপক আব্দুর রাজ্জাকের মন্তব্য থেকে বোঝা যায় এই উপন্যাসে মুক্তিযুদ্ধের যে আবহ তৈরি হয় তা তিনি পছন্দ করেছেন। অন্যদিকে তিনি লেখকের দৃষ্টিভঙ্গির ব্যক্তিত্বও স্বীকার করেছেন। 1971 উপন্যাস প্রসঙ্গে প্রথমেই বলতে হয় এটি প্রাথমিকভাবে যুদ্ধের কাহিনী, মুক্তিযুদ্ধের নয়। মুক্তিযুদ্ধটা আবিষ্কৃত হয়েছে পরে, যুদ্ধের মধ্য দিয়ে। হুমায়ুনের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখির এটা অন্যতম প্রধান বিশিষ্টতা। একেবারে ছক কষে মাটি, মানুষ, প্রাকৃতিক ও মনুষ্য নির্মিত অবকাঠামো এঁকে হুমায়ুন বাংলার এক নিভৃত গ্রামকে বানিয়ে তুলেছেন যুদ্ধের ময়দান। কৌশলটা চলচ্চিত্রের। বিবরণের চিত্রধর্মিতা, চরিত্রের আগমন, তিরোভাব, ক্রিয়া, পটভূমির ফটোগ্রাফিক নির্মাণ সিনেমার কৌশলকেই স্মরণ করিয়ে দেয়। চোখ তো বটেই, কানের ব্যবহারেও পাই সে একই কৌশলের ছাপ। অন্ধ মীর আলী যেভাবে শব্দ শুনে সাড়া দেয় তার ভঙ্গি বর্ণনামূলক নয়, চলচ্চিত্রীয়। গুলির শব্দের বর্ণনাগুলোও তাই। লেখক নিজের জিম্মায় জানাচ্ছেন না যে গুলি হয়েছে, বরং বলছেন উপস্থিত লোকেরা এদিক থেকে বা ওদিক থেকে গুলির শব্দ শুনছে। নিঃসন্দেহে সামরিক অভিযানের আবহ নির্মাণ এবং সিরিয়াসনেসের শৈল্পিক প্রয়োজনেই এই বাড়তি বাস্তববাদী নৈপুণ্য আমদানি করেছেন লেখক। যুদ্ধটা অবশ্য একপক্ষীয়, অন্য পক্ষ মাঠে অনুপস্থিত। মাঠটা কিন্তু আছে, আর সে মাঠে আছে অন্যের ভূমি, ভূমিতে ক্রিয়াশীল ও বসবাসরত জনগোষ্ঠী। এ মাঠে যুদ্ধ মানেই নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ার নানা কলা আর ছলা। পেছনের জঙ্গলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল সৈন্য লুকিয়েছিল কিনা, তাদের সাথে বন্দি মেজর বখতিয়ার ছিল কিনা, কিংবা তাদের আহত কয়েকজনকে কৈবর্তপাড়ার লোকেরা আশ্রয় দিয়েছিল কিনা, সেসব কথা কোথাও স্পষ্ট করা হয়নি। প্রতিটি সম্ভাবনাই আছে। আবার এমনও হতে পারে যে এ ধরনের কোনো ঘটনাই নীলগঞ্জে ঘটেনি,
কিন্তু দখলদার বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে এক পরিকল্পিত অভিযানে নেমেছে নীলগঞ্জের মতন প্রত্যন্ত অঞ্চলে। তাহলে অভিযান শেষ করে চলে গেলেই হয়, কিন্তু না, তা হবার নয়। প্রতিটি যুদ্ধেরই সাধারণ বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু অসাধারণ বিশিষ্টতা থাকে। আমাদের মুক্তিযুদ্ধের এক বিশিষ্টতা এই যে এখানে দূর থেকে উড়ে এসে এক আগ্রাসী বাহিনী হামলা চালাবে এমন অঙ্গনে যার উপর তার কোনো সমর্থনজনিত অধিকার নেই। সমর্থন না থাকা এবং সমর্থন আদায় করতে না চাওয়া অথবা সমর্থন আদায় করতে পারার সম্ভাবনা না থাকা এই যুদ্ধের অন্যতম প্রধান বিশিষ্টতা। মেজর এজাজ আহমেদের ক্ষোভ ছিল তার বন্ধু বন্দী হয়েছে বিরোধী জওয়ানদের হাতে, কিন্তু সে ক্ষোভ যুদ্ধের ময়দান ছেড়ে সাধারণ মানুষের উপর অযৌক্তিকভাবে আছড়ে পড়তে পারে না। দ্বিপক্ষীয় যুদ্ধ হলে অন্তত প্রাথমিকভাবে এমনটা হতো না। একপক্ষীয় আরোপণমূলক যুদ্ধ বলেই হয়েছে। ওই ক্ষুদ্র বাহিনীর অধিনায়ক এজাজ আসলে নিশ্চিত হতে পারছিলেন না গ্রামবাসীর সাথে লুকিয়ে থাকা সেনাদের কোনো যোগাযোগ আছে কিনা। যদি নাও থাকে তাহলেও খুবই সম্ভব যে কোনো লড়াই শুরু হওয়া মাত্রই নীলগঞ্জের পুরো প্রাঙ্গণ জনমানুষ সহ দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে। ফলে তাকে ছক কষতে হয়েছে পুরো পরিস্থিতিটাকেই বিরোধী পক্ষ ধরে নিয়ে। তার মানেই হলো এই যুদ্ধে ময়দানের যুদ্ধের চেয়ে ময়দানের বাইরের যুদ্ধ মোটেই কম গুরুত্বপূর্ণ ছিল না, আর মেজর এজাজকে সেই লড়াইটাই লড়তে হয়েছে। কিন্তু প্রতিপক্ষ যেখানে যুদ্ধ পরিস্থিতিতেই নাই, সেখানে যুদ্ধের যে কোনো পদক্ষেপই অন্যায্য হতে বাধ্য। ফলে এজাজ যত এগিয়েছে ততই জড়িয়েছে অন্যায় যুদ্ধে। মেজর এজাজ এই উপন্যাসের সবচেয়ে সুচিত্রিত চরিত্রগুলোর একটি। হুমায়ুন আহমেদের নিরাসক্তি এবং সুমিতি এতটাই প্রত্যয়ী যে হানাদার বাহিনীর অন্যায় যুদ্ধে নেতৃত্ব দানকারী একটি চরিত্রকে তিনি কোনো প্রকার বিদ্বেষ ছাড়াই অঙ্কন করে যান প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা আসলে ঔপন্যাসিকের প্রাথমিক গুণ। উপন্যাসের দিক থেকে বরং দেখা দরকার এরকম সুঅঙ্কিত একটি চরিত্র শেষ পর্যন্ত কী ধরনের জরুরি দায়িত্ব পালন করে। উপন্যাসের মেজর এজাজ কাকুল মিলিটারি একাডেমির কৃতি ক্যাডেট, বাড়ি পেশোয়ারের এক অখ্যাত গ্রামে। তার গায়ের নাম রেশোবা। এসব কথাবার্তা খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই হুমায়ুন বলে নেন উপন্যাসের শুরুর পরিচ্ছদেই। উপন্যাস পাঠকেরা হয়তো বেশ খানিকটা অস্বস্তি বোধ করবেন প্রথম পরিচ্ছেদের মীর আলীর পরিচয় জ্ঞাপক অংশেও। উপন্যাসের মূল ঘটনার রেশ বাইরের জিনিস মনে হতে পারে ওই অংশকে, এমনকি মীর আলী সম্পর্কিত অন্য অংশগুলোকেও। কিন্তু উপন্যাসের ছোট্ট আয়তনের কথা মাথায় রাখলে ধারণা করা সম্ভব এই অংশগুলো মূলের মধ্যেই পড়ে। আর তাতে হয়তো আমাদের আরেকবার নতুন করে ভেবে দেখতে হয় আদৌ মুক্তিযুদ্ধের মূল অংশ কি কি। মেজর এজাজের কথাই ধরা যাক। এজাজ যদি বেশ রূপবান তরুণী হয়, যদি সে অখ্যাত এক গ্রাম থেকে উঠে আসা জওয়ানি হয়, আর তার নিজের কথা মতো ওই রেশোবা গ্রামে তার অন্ধ পিতা নীলগঞ্জের মীর আলীর মতোই বাড়ির দরজায় বসে থাকে, তাহলে এই কথাও বলা যাবে যে এই ব্যক্তি জন্মসূত্রে খারাপ স্বভাবের নয়। তার অবস্থান ও কর্মকাণ্ডকে ব্যক্তিগত স্বভাব হিসেবে না দেখে কাঠামোগত সন্ত্রাস হিসেবে দেখার এক জোর তাগিদ অনুভূত হবে। তাতে উপরিকাঠামোর বেশ কিছু উপাদান মুক্তিযুদ্ধের কাঠামোগত সন্ত্রাসের অন্যতম উৎস হিসেবে আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা বাড়বে। এর প্রধানটি নিশ্চয়ই জাতিগত ঘৃণা। এজাজ তার সহচর রফিককে কোনো রাগ ঢাক না রেখেই বাঙালির জাতিগত উন্নতা বিষয়ে তার এবং তাদের নিশ্চয়তার কথা বলেছে। বাঙালি মুসলমানের মুসলমানত্ব যে মোটেই তারতম্যের মধ্যে নয়, বরং তারা যে প্রায় হিন্দুর কাছাকাছি, এ বিষয়েও মেজর এজাজ কোনো অনিশ্চয়তা রাখেননি। আর এগুলো যে যুদ্ধকালীন আগ্রাসী পক্ষের প্রধান আদর্শিক অস্ত্র, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে ওই পক্ষের একজন সেনাপতি হিসেবে এজাজের কর্মকাণ্ড এবং যুদ্ধকৌশলও এসব ধারণার বহিঃপ্রকাশ হওয়ার কথা। প্রশ্ন হল, এ ধরনের দৃষ্টিভঙ্গিজাত তৎপরতার ফল কি হতে পারে? ছোট্টগ্রাম নীলগঞ্জের ছোট জনবসতির উপর এসবের পরিণতি নিপুণভাবে উপস্থাপিত হয়েছে 1971 উপন্যাসে। লেখক প্রথমেই শ্রেণী,
পেশা, শিক্ষা ও ক্ষমতা সম্পর্কের ভিত্তিতে ওই অঞ্চলের মানুষের বিন্যাসটা উপস্থাপন করেছেন। এই ভিত্তি কাঠামো বেশ কিছু সময় ভালোভাবেই কাজ করেছে। পাকিস্তানি পক্ষ এবং তার সহচর হিসেবে রাজাকার দল ওই ভিত্তি কাঠামোর ভিত্তিতেই আচরণ করেছে। ইমাম, শিক্ষক, জয়নাল মিয়া ইত্যাদি। শিক্ষিত, ক্ষমতাবান রেডিও আছে কি নেই, জঙ্গলে লুকিয়ে থাকা বিদ্রোহীদের খাবার সরবরাহের সক্ষমতা আছে কি নেই ইত্যাদি হিসাব নিকেশ কিছুক্ষণ কার্যকর থাকে, কিন্তু শীঘ্রই ভিত্তি কাঠামো ভিত্তিক এসব বর্গ হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। তার জায়গা দখল করতে থাকে বর্ণবাদী আচরণ, আইনের শাসন প্রতিষ্ঠার সুভাষণ আর পরিকল্পিত সন্ত্রাস তৈরির যুদ্ধনীতি। নিজেদের ঘোষিত যুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে নিয়ে দখলদার বাহিনী অগ্রসর হয় ধর্ষণ, লুণ্ঠনে। এই স্তরে শ্রেণী বা অন্য অনেক বর্গ অকার্যকর হয়ে যায়। আর কে না জানে আগুন কোনো বাঁধ মানে না। পাকিস্তানি এবং তাদের দোসরা যে অগ্নিসংযোগে ভীষণ রকমের উৎসাহী ছিল, তার পরিচয় নীলগঞ্জবাসী ভালোভাবে পেয়েছে। মেজর এজাজ একজন বুদ্ধিমান মানুষ, সে নিজেও এ দাবি করেছে। তার কর্মকাণ্ডেও তার প্রমাণ মিলেছে। পাকিস্তানি মিলিটারির শ্রেষ্ঠত্বের মিথ দেখা যাচ্ছে নীলগঞ্জেও যথেষ্ট চালু ছিল। তাহলে এজাজের তো বোঝার কথা, নিপীড়ন শেষ পর্যন্ত যুদ্ধকৌশলের দিক থেকে তার বা তাদের জন্য বিপর্যকর হয়ে উঠবে। দুনিয়ার নিপীড়নের ইতিহাস সে কথাই বলে। এজাজরা যে এ কথা বুঝতে চায়নি তার প্রাথমিক কারণ, একটা জনগোষ্ঠীকে অস্তিত্বের পরীক্ষায় ফেলে দেওয়া যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, জাতিগত ঘৃণার কারণে তারা তা অনুমান করতে পারেনি। মূল কারণ আসলে তাদের অনুন্নপায় অবস্থা। দুটি মুখোমুখি পক্ষ সামরিক কেতায় পরস্পর লড়াইয়ে লিপ্ত হলে তার আদব হয় একরকম, আর কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপক্ষ বানিয়ে লড়াই করলে তার চরিত্রটা হবে অন্যরকম। আগ্রাসী নিপীড়নের মুখে তখন বিপক্ষের অসামরিক সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়তে বাধ্য। ভেঙে পড়াটা সবার জন্যই বিপজ্জনক। ক্ষমতার স্বাভাবিক ক্রম ও স্তর লঙ্ঘিত হলে ওই সম্পর্কের ভিত্তিতে যে আদব ও শৃঙ্খলা বিদ্যমান থাকে তাও ভেঙে পড়তে বাধ্য। তখন বুদ্ধিমান সামরিক কর্তা এজাজের ছক বা হিসেব নিকেশও আর কাজ করবে না। মীর আলীকে সালাম জানিয়ে 10-এর মন ভেজানোর চেষ্টা সাময়িকভাবে কাজ করতে পারে। কৈবর্তপাড়ার চিত্রাপুরীর ছেলের খুনের বিচারের নামে মনা কৈবর্তকে মেরে ন্যায় বিচারের একটা বিভ্রম তৈরি হতে পারে, কিংবা মনার 11 বছর বয়সী ভাইকে অকারণে হত্যার মধ্য দিয়ে কায়েম করতে পারে ভীতির রাজত্ব। কিন্তু ন্যায় বিচারের গল্প, পাকিস্তান সেনাবাহিনীর মিথ, বিশেষ মতাদর্শ বা ধর্মের প্রতি পাকিস্তানি বাহিনীর ক্ষোভের অনুমান, এই সবই কাজ করেছে অস্তিত্বের ভয়ে ভীত লোকজনের মধ্যে। চূড়ান্ত পর্যায়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে অস্তিত্বের ভয় কেটে গেলে এগুলোর কোনোটাই আর কার্যকর থাকবে না। তখন ন্যাংটো মাস্টার উপর হয়ে তার পায়জামা তুলতে শুরু করবে, জালাল মিয়া সবজান্তা গোয়েন্দার মতো তথ্য ওড়াতে থাকবে, সর্দারুল্লাহ দা হাতে ঘুরে বেড়াবে অনির্দিষ্ট শত্রুর সন্ধানে, আর রফিক তৃপ্ত ভঙ্গিতে নামতে থাকবে বিলের পানিতে। এখানে বাংলাদেশের নিপীড়িত জনগোষ্ঠীর কর্তাসত্তার প্রশ্নটি সামনে আসে। যে কর্তাসত্তার অভূতপূর্ব জাগরণ তাদের নিরীহ আলস্যের বিপরীত চিত্র ধরে আবির্ভূত হয়েছিল মুক্তির বেশে। প্রশ্ন হল, মেজর এজাজের বহুমাত্রিক নিপীড়নই কি অবদমিত জনতার বিপরীত মূর্তিতে আবির্ভূত হওয়ার একমাত্র কারণ? 1971-এ হুমায়ুন এই মর্মে সচেতন ছিলেন বলেই মনে হয়। মেজর এজাজের সাথে প্রশ্নোত্তর পর্বেই ইমাম, মাস্টার, জয়নাল সহ অন্যরা যেভাবে উন্মোচিত হয়েছে তা যে এক মেধাবী নির্মাণ তা নিশ্চয় করে বলা যায়। এই মানুষগুলো আসলে ভূগোল, উৎপাদন ব্যবস্থা, জাতিসত্তা, সংস্কৃতি ইত্যাদির চেতন অচেতন মিশলে অতি বাস্তবের অতি সাধারণ জীবনই যাপন করেছিল। ইকবাল জিন্নাহকে নিয়ে তৎপর হওয়া তার এই জীবনের জন্য জরুরি নয়। পাকিস্তান রাষ্ট্রের প্রতি ওদের সবার হয়তো বিরাগ ছিল না, কিন্তু তাই বলে জিন্নাহকে বিশেষভাবে স্মরণে রাখা বা ইকবালের কবিতার চর্চা করার কথাও তাদের মনে হয়নি। ঠিক তেমনি নিজের অস্তিত্বের পক্ষে আওয়ামী লীগ বা শেখ মুজিব বা স্বাধীন বাংলা বেতারের তৎপরতা তাদের চাপা উল্লাসের কারণ হয়েছিল নিশ্চয়ই, কিন্তু সেটাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তান নামের রাষ্ট্রটির প্রতি তখনও তাদের কারো আবেগ বা নিরপেক্ষ অবস্থান যদি থেকেও থাকে, এজাজের নিপীড়ন সে ব্যাপারে তাদের মায়া কাটানোর জন্য যথেষ্ট ছিল। পরিস্থিতি অস্তিত্বের শেষ সীমানায় ফেলে দিয়ে তাদের নামিয়ে এনেছে যুদ্ধক্ষেত্রে। এই তো বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের ইতিহাস। এটাই একমাত্র ভিত্তি, যার জোরে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা যায়। 1971 উপন্যাসে লেখক তাদেরই উচ্চকিত করতে চেয়েছেন যাদের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কোনো বর্গেই ফেলা যায় না। আগ্রাসী বাহিনীর পক্ষেও তাদের নির্বিচার শত্রু হিসেবে চিহ্নিত করা আদৌ সহজ ছিল না, কিন্তু তারা তা করতে বাধ্য করেছে, কারণ তারা রাজনৈতিক অবস্থানকে সামরিক কায়দায় মোকাবেলা করেছে। সামরিক কায়দায় মোকাবেলার পন্থা গ্রহণ করায় পুরো বাংলাদেশটাই তার ভূমি, মানুষ ও অপরাধের উপাদানসহ এক অতিকায় শত্রুপক্ষ হয়ে ওঠে। সাধারণ মানুষকে শত্রু কোঠায় সক্রিয় হতে বাধ্য করে যুদ্ধের ময়দানে নিয়ে আসার এই প্রক্রিয়াকে হুমায়ুন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গভীর বিশিষ্টতা বলে সাব্যস্ত করেন। এদিক থেকে দেখলে উপন্যাসের পটভূমিকায় মীর আলীকে নিয়ে তুলনামূলক দীর্ঘ বয়ান এবং এজাজের উল্লেখ সূত্রে রেশোবা গ্রামে তার অন্ধ পিতার উল্লেখের অন্য তাৎপর্য উন্মোচিত হয়। রেশোবা গ্রামের জনৈক অন্ধ পিতার সন্তান নীলগঞ্জের আরেক অন্ধ পিতার সন্তানের জন্য যে বিপর্যয় তৈরি করেছে, যুদ্ধের ঘটনা হিসেবে তার পরিচয় দেওয়া সম্ভবপর নয়। আগেই বলা হয়েছে, এজাজের পক্ষে এই কাঠামোগত সন্ত্রাস এড়ানো কিছুতেই সম্ভব ছিল না, যেমন সম্ভব ছিল না ব্যক্তিগত জীবনসমূহের বিপর্যয় রোধ করা। ফলে মীর আলী, যে কিনা ছেলের সম্ভাব্য মৃত্যু আর গ্রামে বিচারণশীল মিলিটারির তাণ্ডবকে উপেক্ষা করে তার ভাতের ক্ষুধাকে বেশ প্রত্যক্ষ ভূমিকায় দেখতে পাচ্ছিল, তার ব্যক্তিগত বিপর্যয় ঠেকানোর কোনো উপায়ই আসলে এজাজের ছিল না, যতই সে নিজের বাবার সাথে এই প্রান্তীয় মানুষটার মিল খুঁজে পাক। একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে মানুষের ওই বিশ্বজনীন সায়ুজ্যের বোধ মুলতুবি হয়ে যায়। আর হুমায়ুন হয়তো তুলনা সূত্রেই আমদানি করেন এক কালবৈশাখীর চিত্র। 1971 ওই কালবৈশাখী নানা রকম দায়িত্ব পালন করেছে। এজাজের সাহসিকতা ও বোধ বুদ্ধির অন্যতম প্রমাণ দাখিল করা থেকে শুরু করে মুক্তি সেনাদের নিরাপদে সরিয়ে যাওয়ার কল্পিত বা সত্য ঘটনা ঘটতে দেখা পর্যন্ত। একটা গুরুতর ব্যাপার এই যে ঝড়ে মীর আলীর ঘরের চালাটি উড়ে যায় মানুষ এবং অপরাপর বস্তু সামগ্রী যথাস্থানে রেখেই। আর আমাদের জানানো হয় মীর আলীর ভাগ্যে আগেও এসব ঘটনা ঘটেছিল। সেবার পরিবারটি সামলে ওঠে দ্রুত, কিন্তু এখন প্রাকৃতিক নিপীড়নের পাশাপাশি এজাজদের প্রযোজনায় অধিকতর বিপর্যয়কর যে ঘটনা ঘটেছে, যেখানে তার একমাত্র জোয়ান ছেলের ঘরে ফেরার সম্ভাবনা বেশ পরিমাণে তিরোহিত, তার সামলে ওঠার কোনো আশা আর থাকে না। ঝড় কবলিত মীর আলীকে তাই 71-এর অন্যায় সমরে সংগঠিত মানবিক বিপর্যয়ের প্রতীক হিসেবে পড়াই সঙ্গত। এ ধরনের অসংখ্য বহুমাত্রিক নিপীড়ন ও বিপর্যয়ের ফলে ধীরে ধীরে বদলে যায় হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কর্মরত চৌকস তরুণ রফিক। মেজর এজাজের মুখোমুখি দাঁড়িয়ে একটু ভীত না হয়ে নবলব্ধ মনোবল নিয়ে এজাজের আশু ধ্বংসবার্তা প্রচার করে। রফিক যখন নামতে থাকে বিলের মৃত্যুর দিকে, তখনই আসলে জন্ম নিতে থাকে বদলে যাওয়া এক নতুন বাংলাদেশ। রফিক সম্ভবত এই উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র। তাকে বাস্তব হিসেবে না পড়ে প্রতীকী চরিত্র হিসেবে পড়ার নিগুড় আমন্ত্রণ আছে উপন্যাসটিতে। পরিষ্কার বলা হয়েছে, রফিক কখনো এই গ্রামে আসেননি, অথচ সে এমনভাবে কাজ করছে যেন শুধু নীলগঞ্জের রাস্তাঘাট নয়, মানুষজন এবং প্রাকৃতিক অবকাঠামো তার খুবই চেনা। উপন্যাসের বর্ণনাধারার বাইরে গিয়ে তথ্যটি দিচ্ছেন স্বয়ং লেখক। সে কোন এলাকার মানুষ তা জানতে চেয়েছিল ইমাম। রফিক জবাব দেয়নি। মেজর এজাজের সহযোগী হিসেবে গ্রামে প্রবেশ করলেও আমরা হিসেবে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়েই সে কথা বলেছে। আর এভাবেই হয়ে উঠেছে বাংলাদেশের যে কোনো গ্রামের যে কোনো রফিক। যুদ্ধই করতে চেয়েছে সে, তাই প্রথম থেকে নিজের অনিচ্ছা জানিয়ে এসেছে অন্যায্য নিপীড়নের বিরুদ্ধে। অবশেষে যখন সে নিশ্চিত হয়েছে এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র, তখন প্রতিবাদ ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। প্রতিবাদটি সে করেছে জীবন দিয়ে,
যুদ্ধের শুরুর পর্বে বাংলাদেশের আপামর জনতা যখন বুঝতে শুরু করে তাদের সামষ্টিক বেঁচে থাকা কেবল ব্যক্তিক জীবনদানের মধ্য দিয়েই সম্ভবপর, তখনই আসলে বাংলাদেশ প্রবেশ করতে থাকে যুদ্ধে। যুদ্ধ রূপান্তরিত হতে থাকে এক সর্বব্যাপী মুক্তিযুদ্ধে। হুমায়ুনের সাহিত্যিক জীবনের অন্যতম মেধাবী নির্মাণ রফিক এভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশেষ ধরনের প্রতীক হয়ে ওঠে। বিলের পানিতে সে যখন নামছিল ততক্ষণে কৈবর্ত পাড়ায় রাজাকাররা আগুন বেশ জমিয়ে তুলতে পেরেছে। আগুনের আলো পড়েছে রফিকের মুখে। আগুনের আঁচে বিলের পানিতে মেজর এজাজের কাছে অচেনা হয়ে ওঠা যে রফিক দাঁড়িয়ে আছে, সে রফিকই আসলে এই উপন্যাসের ৭১, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ। এই ছিল আমাদের আজকের আলোচনা, হুমায়ুন আহমেদের সংক্ষিপ্ত জীবন পরিচিতি এবং ১৯৭১ উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা। আজ আমরা দেখলাম একজন লেখকের জীবন ও চিন্তাধারা কিভাবে তার লেখাকে প্রভাবিত করে এবং একটি উপন্যাসের প্রেক্ষাপট জানা কেন গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আমাদের জন্য খুবই জরুরি, কারণ এর উপরেই দাঁড়িয়ে আমরা বুঝতে পারব ১৯৭১ উপন্যাসটির আসল গভীরতা এবং সৌন্দর্য। পরবর্তী পর্বে আমরা শুরু করতে যাচ্ছি ১৯৭১ মূল উপন্যাসটি, যেখানে ইতিহাস, অনুভূতি এবং বাস্তবতার এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও এবং মিনিটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।